কতগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সেখানে প্রায় যুদ্ধাবস্থা এবং এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জে গিয়ে যে বিরূপ পরিস্থিতির মধ্যে পড়েছেন, তার প্রেক্ষিতে তাদের যে পরবর্তী অনুষ্ঠানগুলো, বিশেষ করে কক্সবাজারে অপ্রীতিকর যে ঘটনা শুরু হলো, এটা কোন পর্যায়ে গিয়ে থামে বলা যাচ্ছে না। ইতিমধ্যে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতাদের একটি যে কথাবার্তার অডিও রেকর্ড ভাইরাল হয়ে পড়েছে এবং গোপালগঞ্জে সে যারা নিহত হয়েছেন তাদেরকে কারা খুন করলো বা গুলি করলো, তারা কিভাবে মরলো, তাদের রাজনৈতিক পরিচয় কি, এবং সেখানে এখনো 144 ধারা বলবৎ রয়েছে। এর আগে তা এখানে কারফিউ ছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ হরতাল ডেকেছে এবং হরতালকে সফল করার জন্য সেই পুরনো নিয়ম অনুযায়ী বেশ কয়েকটি বাস তারা আগুন ধরিয়ে দিয়েছে বা কে বা কার আগুন ধরিয়ে দিয়েছে এবং এর প্রেক্ষিতে অনেক জায়গাতে বিচ্ছিন্নভাবে হরতাল পালিত হয়েছে, আবার অনেক জায়গাতে হরতালের ন্যূনতম নামগন্ধ পর্যন্ত নেই। এটি হলো বাস্তবতা। হরতালকে উপলক্ষ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, তারপরে যুবলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠন তারা সারা বাংলাদেশে মিছিল করেছে, মিটিং করেছে এবং আমাদের মতো যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, আলোচক রয়েছেন, রাজনীতিবিদরা রয়েছেন, তারা গত কয়েকদিনে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাপুঞ্জি নিয়ে যত আলোচনা করছেন, সব আলোচনায় ঘুরে ফিরে একটা কথা আওয়ামী লীগ, একটা কথা শেখ হাসিনা। তো শেখ হাসিনা, যারা আওয়ামী লীগের যারা লোকজন, তারা তাকে আপা ডাকেন, আর আওয়ামী লীগ যারা বিরোধী লোকজন রয়েছেন তারা এই আওয়ামী লীগ নেতাদের মুখে আপা আপা ডাক, এটাকে ঠাট্টা করে আপা ডাকেন। তাহলে আপা যে শব্দটি, এটির দুটো অর্থ রয়েছে বাংলাদেশে। একটা হলো সম্মান এবং মর্যাদা, ভালোবাসা, আনুগত্যের একটা প্রতীক, যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সভানেত্রীর প্রতি প্রদর্শন করেন। আর দ্বিতীয়ত, আওয়ামী বিরোধী শক্তি যারা আছে তারা ঠাট্টা করে বলেন, ওই যে তোদের আপা, তোদের ছেড়ে চলে গেছে, তোরা সবাই মরে যাচ্ছিস, মামলা খাচ্ছিস, মোকদ্দমা খাচ্ছিস, লাথি গুঁতো, তোদের জীবন তছনছ হয়ে যাচ্ছে। আর আপা ওখানে গিয়ে রাজনৈতিক মেহমান হয়ে সেই রাজার হালে রাজস্বিক ভোগবিলাস তিনি করছেন, আর ওখানে বসে বসে মাঝে মাঝে বক্তৃতা দিয়ে, বিবৃতি দিয়ে, কথা বলে তোদের জীবনকে একেবারে শেষ করে দিয়েছে। আর কতকাল তোরা আপার আশায় থাকবি? আপা আর আসবে না, আপা আর বাংলাদেশে কোনোদিন আসবে না, সম্ভব না। এখন আপা বাংলাদেশে আসবেন নাকি আসবেন না, এটি নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয়ত, আপার যে দল, যে দলের তিনি সভানেত্রী, আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে কি থাকবে না, এটি নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো বোঝার জন্য গত কয়েকদিনে আপনি যদি রাজনীতির মেরুকরণ দেখেন, সেখানে স্পষ্টভাবে দেখবেন যে বাংলাদেশের ধর্মীয় যে সংগঠনগুলো রয়েছে, মোরালেস সবাই একটি ছাতার তলে ঐক্যবদ্ধ হয়ে গেছে। দু একটি রাজনৈতিক দল বিচ্ছিন্নভাবে আলাদা আছে, কেউ কেউ বিএনপির সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, কিন্তু তলে তলে সবাই জামাতের নেতৃত্বে মোটামুটি ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং পুরো এই যে ইসলামিক ফোর্স বা শক্তিটি, তাদের মধ্যমণি হয়ে নয়, ঠিক একেবারে সম্মুখ সারিতে, যাকে বলা হয় একটা গাড়ির সামনে যে ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিন রূপে, বা একটা গাড়ির সামনে যেভাবে ঘোড়া থাকে, ঠিক সেইভাবে হর্স পাওয়ার রূপে বা ইঞ্জিন পাওয়ার রূপে এনসিপির যে তরুণ নেতৃবৃন্দ, তারা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে এবং তাদের যে অনুষ্ঠানগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে, গোপালগঞ্জের বিচ্ছিন্ন ঘটনা আর কক্সবাজারের ঘটনা বাদ দিলে সব জায়গাতে আপনারা দেখতে পাবেন যে গত 11 মাসে যে সফলতা তারা দেখাতে পারেনি, সেই সফলতা তারা দেখাচ্ছে। অর্থাৎ সেখানে লোকজন হুমড়ি খেয়ে পড়ছে, আর ছাত্রনেতারা সেখানে খুবই বলিষ্ঠ ভাষায় কথা বলছে, বিএনপিকে সমালোচনা করছে, আওয়ামী লীগ অর্থাৎ ফ্যাসিবাদ তাদের 14 গোষ্ঠী ধুয়ে দিচ্ছে। এর মধ্যে যে কথা শোনা যাচ্ছিল যে সেনাবাহিনীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দূরত্ব, সেই দূরত্ব বাড়ছে, কিন্তু
সম্প্রতি দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বা ছবি তুলেছেন। তো এটা এই মুহূর্তে খুবই ইঙ্গিতপূর্ণ ঘটনা। আর দ্বিতীয়ত গোপালগঞ্জের ঘটনায় যারা গুলি করেছে, বলা হয়ে থাকে যে তারা সবাই সেনাবাহিনীর সদস্য, অর্থাৎ সেনাবাহিনী গুলি করেছে বা তাদেরকে দিয়ে করানো হয়েছে এবং সেই গুলির যে ফলাফল ভবিষ্যতে সেনাবাহিনীর পক্ষে যাবে না বিপক্ষে যাবে, দেশের ভিতরে এটার নেতিবাচক কী প্রতিক্রিয়া হবে, দেশের বাইরে কী হবে, এ সকল নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে ঠিক সেই সময়টিতে জামাতের একটা মহাসম্মেলন হয়ে গেল। বলা হয়ে থাকে কম করে হলো 10 লক্ষ লোক এখানে হাজির হয়েছে। তো জামাতের এখানে 10 লক্ষ লোক হাজির হয়েছে। এর আগে যারা করেছিলেন, অর্থাৎ খুব একেবারে অলনে ছাড়েন, তারা একটি সমাবেশ আয়োজন করেছিলেন চরমনাইয়ের পীর সাহেব। তাদের অনুষ্ঠান অনেক বড় হয়েছিল, 5-6 লাখ লোক তো হবেই, সেখানে একদম কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। এবং এই দুটো অনুষ্ঠানই ইসলামী দলগুলো এবং অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেছেন। তাহলে আপনি দেখুন যে একদিকে বিএনপি তাদের 30% ভোট সম্পূর্ণ একা হয়ে আছে, আর অন্যদিকে জামাত এবং অন্যান্য যে লোকগুলো তারা সাধারণ মানুষের ভোটকে একত্রিত করে সরকারের উপর একটা চাপ প্রয়োগ করার জন্য নির্বাচনের মাঠে অনেকগুলো প্রশ্ন তারা তৈরি করে ফেলেছে। 1 নম্বর প্রশ্ন হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতক্ষণ না পর্যন্ত তারা সক্ষমতা অর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না। দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হলো পিআর পদ্ধতি, সেই পিআর পদ্ধতির নির্বাচন তারা চাচ্ছে। তৃতীয়ত হলো তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে, জাতীয় নির্বাচন পরে চাচ্ছে। এরপর আরও কতগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলো যে সংসদে নারী আসন এবং সংসদে যে দুটো কক্ষ হবে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক বিভেদ, মানে বিভাগ এবং প্রদেশ ঘোষণা, এগুলো আলোচনা আছে। হাইকোর্টের বেঞ্চগুলোকে বিভাগীয় শহরগুলোতে স্থাপন করা, এগুলো আলোচনার মধ্যে আছে। এবং সবচেয়ে বড় আলোচনা হলো জুলাই সনদ। এই জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং জুলাই সনদ সঙ্গত কারণে এই সরকারকে এম্পাওয়ার্ড করবে, এনসিপিকে এম্পাওয়ার্ড করবে এবং সমস্ত ক্ষমতা তাদের হাতে কুক্ষিগত হবে এবং তাদের যত কর্মকাণ্ড আজকে পর্যন্ত রয়েছে সেগুলোতে ইমিউনিটি দেওয়া হবে এবং সেক্ষেত্রে সংবিধান সংশোধন করা থেকে শুরু করে আরও নানা রকম প্রস্তাবনা দেওয়া হয়েছে। তো বোঝার চেষ্টা করুন যে যা কিছু করার চেষ্টা করা হচ্ছে, এতে করে আগামী যে 2 সপ্তাহের মধ্যে বা 3 সপ্তাহের মধ্যে, আগস্ট মাসের 10 তারিখের মধ্যে পুরো বাংলাদেশ উত্তাল অস্থির হয়ে পড়বে। কোনো পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না এবং চারিদিকে একটা শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতা অলমোস্ট সারা বাংলাদেশের যে ভোটের বাজার, সেই ভোটের বাজারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। প্রথমত আওয়ামী লীগের যে 35% ভোট রয়েছে তার সহযোগীদেরকে নিয়ে এই ভোটের সংখ্যা আরও অনেক বেশি। বিএনপিরও 30, তারা যখন বিরোধী দলে ছিল, এখন যেহেতু তারা নির্বাচনে জয়ী হওয়ার একটা সম্ভাবনা পৌঁছে গেছে, এই জন্য তাদের ভোট 5% বেড়ে গেছে। আওয়ামী লীগের ভোট 5% ধরে নেন কমে গেছে, তাহলে আওয়ামী লীগের ভোট 35 থেকে 30-এ নেমে এসেছে আর এদের ভোট 30 থেকে 35-এ চলে এসেছে। এটি সাধারণত দুটো দলে আমরা ভোটের সমীকরণ 1991 থেকে আজ অবধি দেখে আসছি। তো এর সঙ্গে তাদের সহযোগীদের ভোট এবং অন্যান্য যা কিছু আছে সব ভোটগুলো সব এলোমেলো হয়ে গেছে, মানে বিএনপি এবং আওয়ামী লীগের ভোটগুলো এলোমেলো হয়ে গেছে। আর সেই এলোমেলো ভোটগুলো কুড়ানোর জন্য ইসলামী দলগুলো চেষ্টা করছে এবং তাদের সেই চেষ্টাটা আসলে ভোটের জন্য নয়, তাদের সেই চেষ্টাটা ভোট পিছিয়ে দেওয়ার জন্য, তাদের সেই চেষ্টাটা বিএনপিকে ক্ষমতা থেকে যতটা সম্ভব দূরে রাখা এবং কোনো কারণে যদি নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে বিএনপি যেন কোনো অবস্থাতেই প্রধান রাজনৈতিক শক্তি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে সেই প্রাচীন পদ্ধতি নিয়ে তারা স্বৈরাচারী শাসন ব্যবস্থা অতীতের মতো প্রতিষ্ঠা করতে না পারে, এইরকম প্রচার এবং প্রোপাগান্ডা চালিয়ে সারা বাংলাদেশ তছনছ করে ছেড়ে দিচ্ছে। এবং এরকম যখন একটা ভ্যাকুয়াম তৈরি হয়, সেই ভ্যাকুয়ামের মধ্যে আওয়ামী লীগের ফিরে আসার যথেষ্ট আতঙ্ক থাকে। সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার যথেষ্ট সুযোগ থাকে
এবং এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগকে স্পেস করে দেওয়ার জন্য দেশের যে কোনো এই যে দুটো পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক শক্তি রয়েছে তারা যে কোনো একটা গ্রুপ অগ্রগামী হয়ে আওয়ামী লীগকে সামনে নিয়ে আসতে পারে, এটাই একেবারে স্বাভাবিক। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো আপা আসবেন কি আসবেন না। যদি স্বাভাবিক নিয়ম ধরেন আপা আসার কোনো সম্ভাবনা নেই। যদি সুন্দর একটা নির্বাচন হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তারপর অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা যদি সংসদে কার্যকর থাকে, সেক্ষেত্রে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে তার বাংলাদেশে প্রত্যাবর্তন একেবারে অসম্ভব একটা বিষয়। দ্বিতীয়ত, যদি বিএনপি 5 বছর ক্ষমতায় থাকে তাহলে শেখ হাসিনার বয়স 85 বছর হয়ে যাবে এবং তার যে শারীরিক অবস্থা এবং তার যে মানসিক অবস্থা সেটি বর্তমানে যিনি বেগম জিয়া আছেন তার সাথে আরও খারাপ অবস্থা হবেন এবং তাকেও হুইল চেয়ারে করে ঘোরাফেরা করা লাগতে পারে। কাজেই তার ফিরে আসার সম্ভাবনা যদি স্বাভাবিক প্রক্রিয়া থাকে তাহলে অসম্ভব একটা বিষয়। কিন্তু যদি অস্বাভাবিক কিছু ঘটে এবং যেহেতু অস্থির উত্তপ্ত রাজনৈতিক মাঠ, এখানে অস্বাভাবিক সব কিছু ঘটার জন্য সকল পক্ষ প্রস্তুত হয়ে আছে। এখন যারা রাজনৈতিক পক্ষ আওয়ামী লীগ ছাড়া তারা সবাই পরস্পরের মুখোমুখি হয়ে এতটা রাগান্বিত, এতটা ক্রোধান্বিত এবং এতটা একে অপরের প্রতি বিষোদ্গার করছে যে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে এবং সেই দুর্ঘটনা, রক্তারক্তি, হানাহানি, মারামারি, কাটাকাটি থেকে শুরু করে আরও অনেক কিছু। এবং এখানে এগুলো বন্ধ করার জন্য যে ইফেক্টিভ রাষ্ট্রশক্তি দরকার, সেনাবাহিনী দরকার, পুলিশ বাহিনী দরকার, এদের যে কার্যকারিতা কতটুকু সেটা আমরা গোপালগঞ্জের মতো একটা ছোট্ট শহরে দেখেছি যে এই ছোট্ট শহরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে একেবারে সেনাবাহিনীর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার পরেও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় নাই। অর্থাৎ মানুষের ভিতরে ডর ভয় একেবারে চলে গেছে এবং একবারেই যে মানুষের মধ্যে যে ভয়ের ভাবটা চলে গেছে এবং বিচার নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা দেখা দিয়েছে, এটা মহা সর্বনাশ না ঘটা পর্যন্ত সাধারণত এই জায়গা থেকে ফিরে আসা যায় না। তো এই যে মব সংস্কৃতি, তারপরে একে অপরের চরিত্র হরণ, একে অপরকে ছোট করা, একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, একে অপরকে চ্যালেঞ্জ জানানো এবং এখানে ভেদাভেদ নেই। হাতি এখানে চামচিকাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতে পারে, চামচিকা হাতিকে গিয়ে একটা কামড় দিয়ে আসতে পারে, এইরকম একটা পরিস্থিতি পুরো রাজনীতির ময়দানে চলে আসছে। ফলে এই পরিস্থিতিতে সাধারণত যা হয় বহিঃশত্রু বহির্দেশ এখানে নাক গলায়। অতীতে সবসময় আমরা এটা দেখেছি, আমাদের মহান মুক্তিযুদ্ধেও আমরা এটা দেখেছি যে আমরা যখন নিজেরা এরকম একটা অবস্থার মধ্যে চলে আসি তখন বহিঃশত্রু বা বহির্দেশ বা বন্ধু দেশ এখানে নাক গলায়। তো সেক্ষেত্রে যদি ভারত পাকিস্তান নাক গলানোর চেষ্টা করে, চীন নাক গলানোর চেষ্টা করে, আমেরিকা নাক গলানোর চেষ্টা করে, পুরো জমিনটি একটা উত্তপ্ত গলিত লাভার ভূমিতে পড়ে। অনেকে রাগ করেছেন, রাগ হলে ভালো হয়, রাগ হলে শরীরের অনেক ময়লা আবর্জনা নষ্ট হয়ে যায়, জীবাণু মরে যায় যারা রাগ হন। আবার এই স্লোগান দিয়ে একদল তো মহা খুশি যে তারা একেবারে লঙ্কা বিজয় করে ফেলেছেন, দিল্লি বিজয় করে ফেলেছেন, তারেক রহমানের যাকে বলে এটা করেছেন ওটা করেছেন। তো এটা একটা বিরাট বিজয়, আলেকজান্ডারের পারস্য বিজয়ের চাইতেও মহাবিজয়। তো কাজেই লেট দেম প্লে, তাদেরকে আনন্দ করতে দেন, ফুর্তি করতে দেন। আমাদের এই সমাজে এখন এই যে রাজনীতি নিয়ে কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাদ দেওয়া যাচ্ছে না, তারপরে আওয়ামী লীগকে নিয়েও বাদ দেওয়া যাচ্ছে না। কোথায় ওবায়দুল কাদের সাহেব কি বললেন সেটাও এখনও পর্যন্ত ওবায়দুল কাদের সাহেবের সেই বক্তব্যগুলো ভাইরাল হয়ে যায়। তিনি সম্ভবত ইদানিং মোষ রেখেছেন, তো মোষ রেখে তিনি হয়তো কাঁপা কাঁপা গলায় কিছু বললেন, ইউনূসকে ছাড়া হবে না, ইউনূসকে আমি দেখে দেব। আর এই কথা শুনে বাংলাদেশে দেখা গেল বিশাল প্রতিক্রিয়া। তাহলে যখনই ওনার কোনো কথায় আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি, ইট মিনস তার একটা গ্রহণযোগ্যতা আছে, তার একটা শক্তিমত্তা আছে। আদারওয়াইজ সাধারণত যদি কোনো অপ্রয়োজনীয় লোক, অগ্রহণযোগ্য লোক, অগুরুত্বপূর্ণ লোক আপনাকে নিয়ে কোনো কথা বলে, ওটা আপনার মাথা কখনো হিট অ্যান্ড হার্ট করবে না। তো একইভাবে আমরা এই রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না। ঘুরে ঘুরে নৌকার কথা আসছে, ঘুরে ঘুরে আওয়ামী লীগের কথা আসছে। তো এটা নিয়ে একটা ভিন্ন আলোচনা করব। দ্বিতীয় বিষয়টি সেটা হলো শেখ হাসিনা। তো শেখ হাসিনাকেও আমরা বাদ দিতে পারছি না। যেভাবে শেখ হাসিনার জমানাতে তারেক জিয়া, খালেদা জিয়াকে তারা বাদ দিতে পারেননি। তারা গালি দিতে গেছেন,
অশ্লীল শব্দোচ্চারণ করেছেন, রাগারাগি করেছেন, কিন্তু শেষমেশ দেখা গেল যে তাদের মুখেই মূলত বিএনপি বেঁচে ছিল। বিএনপি তাদের কর্মকাণ্ড করার চাইতে এই ধর ধর ধর, আওয়ামী লীগের লোকজন বলতো ধর ধর ধর, কাদেরকে ধর, বিএনপি লোকজন বিএনপির নাম জেনে গেল, সঙ্গে সঙ্গে বিএনপির প্রতি তাদের একটা আগ্রহ জন্ম নিল। মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ থাকে। তারপর হলো মামলা দে, মামলা দে, এই মামলা দেওয়ার পরে লোকজন কাদেরকে মামলা দিল তাদের প্রতি সহানুভূতি হলো। এরপরে সংসদে দাঁড়িয়ে তারেক রহমানকে গালাগাল করলেন যে ধরে নিয়ে আসবো, বেটা ফাজিল, ওখানে বসে বসে বড় বড় কথা বলো, শক্তি থাকে তো আয় বাংলাদেশে। তো এই কথা বলে আর মানুষজন তারেক জিয়া সম্পর্কে একটু উকিঝুঁকি মারে যে কে এখানে শেখ হাসিনা এরকম কিছু কেন করছে, সে কি আসলে খুব শক্তিশালী যে একেবারে স্বয়ং শেখ হাসিনাকে উত্তেজিত করে ফেলছে। তো একইভাবে এখন শেখ হাসিনাকে নিয়ে যত কিছু বলা হচ্ছে, তাকে ধরে আনা হবে, ভারতের কাছ থেকে তাকে প্রত্যাবাসনের যে ব্যবস্থা করা হবে, তাকে ফাঁসিতে লটকানো হবে, এই কথা যেভাবে বলছেন। আর ওদিকে উনিও নানা রকম অডিও সেই রিপোর্ট একটার পর একটা ছেড়ে দিচ্ছেন। একবার বলছেন যে কাউকে ছাড়া হবে না, পাই পাই করে যাকে বলা হয় সমস্ত কিছু আদায় করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কেও তিনি একেবারে আগের মতোই আরও বিক্ষুব্ধ যে এইবার যদি তিনি সুযোগ পান ইউনূস সাহেব যে কী করবেন, তো সেটা কি হবে। মানে তার বক্তব্য শুনলে বোঝা যায় যে এইবার ইউনূস সাহেবকে পেলে যেভাবে কাপড় চিপড়িয়ে পানি বের করে, ধরেন একটা লুঙ্গি বা একটা গামছা আপনি পানিতে ভিজালেন, এখন ওটাকে আপনি পরে থাকবেন, তো ওটাকে যতটা সম্ভব শুকানোর জন্য আপনি যত চিপড়িয়ে পানি বের করেন, ঠিক ওইরকমভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি চিপড়াবেন। আর যেটা আছে সেটা হলো যে তিনি প্রায় প্রতিদিনই, যেহেতু রাজনীতি করা মানুষ, রাজনীতির মধ্যে অনেক কিছু আছে যেগুলো তিনি জানেন, বোঝেন। রাজনীতির দুটো বিষয়, একটা হলো গ্রিড অ্যান্ড ফেয়ার, মানে আপনাকে ভয় দেখাতে হবে আর লোভ দেখাতে হবে। এটা রাজনীতিবিদরা যত সুন্দরভাবে করতে পারে তারাই সফল হয়। আপনি যদি ভয় দেখাতে না পারেন, আপনার যদি নখ না থাকে, দাঁত না থাকে, মানুষকে কামড় দেওয়ার ক্ষমতা না থাকে, খামচি দেওয়ার ক্ষমতা না থাকে, মানুষের ঘাড় মোটকে দেওয়ার ক্ষমতা না থাকে, কেউ আপনাকে পাত্তা দেবে না। যেভাবে দেখেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, সহজ সরল মানুষ, ভদ্রলোক মানুষ, আমরা তাকে নিয়ে কত রকম ট্রল করছি, কিন্তু এই মানুষটি যদি এই কয়েক মাসের মধ্যে কয়েকটা অন্ততপক্ষে ১০০টা গুম করে ফেলতেন, তারপরে শেষে ১০০টা গুম করার পরে ২০-২৫টা ক্রস ফায়ার করে ফেলতেন, সবাই ওনাকে ঠিকই আব্বা আব্বা ডাকতেন। এখন আমরা দুলাভাই ডাকার চেষ্টা করি, তখন আমরা সবাই বলতাম যে না, এটা বাঘের বাচ্চা পেয়েছি বটে, এই আমাদের জাতির পিতা হওয়ার উপযুক্ত। মানে এই হলো মানুষের মানসিকতা, শক্তির ভক্ত নরমের জম। তো যে কোনো কারণে হোক না কেন, শেখ হাসিনা তার বিগত যে শাসনকালে আয়রন লেডি হিসেবে সারা দুনিয়াতে তিনি একটা ভাবমূর্তি গড়ে তুলেছেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর মানে রাজা বাদশাহ, এরকম একটা অভিব্যক্তি। তারপরে শেষে বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে শেখ হাসিনা ছাড়ে না। একথা তো সুরঞ্জিত বাবু বলে ফেলেছেন। এবং ওনার সেই যে চোখ, শি হ্যাজ এ ক্যাশ চাই, মানে একটু সাদা সাদা চোখ, যেটাকে আমরা বলা হয় বিড়াল চক্ষু বা বিলাই চক্ষু। তো এই ধরনের যাদের চোখ বিড়াল চক্ষু, তারা খুব মানে রাগী হন, জেদি হন, প্রতিহিংসা পরায়ণ হন এবং ক্ষমা করেন না। মানে ভুলে যান, যেমন 111-এর কথা বলছেন যে আমি সেই তাদেরকে ক্ষমা করেছি কিন্তু আমি ভুলবো না, কিন্তু আলটিমেটলি তিনি ভুলেনও নাই, ক্ষমাও করেন নাই। ১১ সময় তার দলের যে সমস্ত লোকজন তার সাথে বেইমানি করেছে, প্রত্যেকটাকে বাপের নাম ভুলিয়ে দিয়েছেন। সবগুলার চাপা ঠাপা সব কিছু ১২টা বেজে গেছে। মানে আমি ২-৪ জনের নাম বলবো না, যেহেতু এখন সবাই খুব বিপদের মধ্যে আছেন। এই ছাত্রলীগের পোলাপান দিয়ে দেখা গেল যে অনেক বড় বড় নেতা, তাদের পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়েছে, গালের উপর চড় থাপ্পড় মারা হয়েছে। এখন ওই কথা তারা বলতে পারবে না যে আমরা এইভাবে চড় থাপ্পড় খেয়েছি, এবং এই জিনিসগুলো করা হয়েছে। তো এরকম মানে যারা ক্যাশ চাই তাদের মধ্যে এই জিনিসগুলো থাকে। ফলে কি হচ্ছে,
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বা তার ফিরে আসা নিয়ে যতদিন তিনি জীবিত আছেন, সুস্থ আছেন এবং দিল্লিতে বসে হুমকি-ধামকি দিচ্ছেন এবং নানা রকম কথাবার্তা বলছেন, ততক্ষণ পর্যন্ত তার যারা প্রতিদ্বন্দ্বী, তারা কিন্তু কেউ মানে এটাকে ইগনোর করতে পারছেন না। শেখ হাসিনার ভয়টাকে কাটিয়ে উঠতে পারছেন না। একজন নেতা, একজন নেতা, বেশ বড় নেতা। এখন খুব ভালো পর্যায়ে আছেন, জাতীয় পর্যায়ের নেতা। তো তিনি আমাকে একদিন বললেন যে, আ যখন শেখ হাসিনার কথা শুনি, বুকের মধ্যে কেমন যেন একটু ধুক, 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 ধুক করে। এখনো ভয় লাগে এবং যখন উনার ফিরে আসার বিষয়ে খুব বেশি আলাপ আলোচনা হয়, সেই রাত্রে ঘুমাতে পারি না। ইজ দ্য রিয়ালিটি। তারপর শেখ হাসিনার জমানাতে বিএনপির খুব বড় একজন নেতা, একটা পারিবারিক অনুষ্ঠানে দেখা হলো। তো আমি তাকে যখন ৬ মাস আগে দেখেছিলাম, যখন আমার দেখা হলো তার ৬ মাস আগে, তিনি বেশ নাদুস-নুদুস ছিলেন, ভুঁড়ি ছিল। তো হঠাৎ দেখলাম যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছেন। তো আমি বললাম যে, "ভাই, অ্যা আমরা এত চেষ্টা করে শুকাতে পারি না। আমাদের ভুঁড়ি শুধু বেড়েই যাচ্ছে। আপনি এত মানে হঠাৎ করে এত আপনার ওজন কমলো কি করে?" আমি পজিটিভ অর্থে বললাম। তো সে মুচকি হেসে বলল, "থ্যাংকস শেখ হাসিনা।" শেখ হাসিনার ভয়ে আমি শুকিয়ে গেছি। এই যে আমার দুর্নীতি দমনের দিয়ে আমার যে ফাইলগুলো টান দিয়েছে, আমাকে কয়েকটা মামলা-টামলা দিয়েছে। এই টেনশনে আমি একেবারে শুকিয়ে দেখো কাঠ হয়ে গেছি। এজন্য যদি তোমার ধন্যবাদ দিতে হয় তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দাও। থ্যাংকস শেখ হাসিনা। তো এরকম ঘটনা শেখ হাসিনার জমানাতে ঘটেছে। আর শেখ হাসিনার চলে যাওয়ার পরে ওই যে বললাম আরেক নেতা বলছেন যে যখনই শুনি যে সে যাকে বলা হয় আ আসছে, তখন একটা ভয় কাজ করে। তো এটা নিয়ে চলেন একটু কল্পনা করি, একটা ফ্যান্টাসি করি। ধরেন যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বসে আছেন। তার সঙ্গে সবাই মিটিং, একেবারে খুব গভীর মনোযোগ সহকারে একনেকের মিটিং করছে। তো হঠাৎ করে দেখা গেল যে রাতে বা বিকালবেলা পেছন থেকে কেউ বলে উঠল ভুকা বা কুক। আমরা পলাফুলি খেলি না? কুক। তো তাকালো। সবাই একটু তাকালো যে শব্দটা চেনা, চেনা মনে হয়। কুক দিল কে? তো আবার বলল যে, "না, হয়তো ভুল শুনছি। এতগুলো সিরিয়াস মানুষ, চারিদিকে এতগুলো পুলিশ, এতগুলো আর্মি দাঁড়িয়ে আছে। ইটস ওয়েল সিকিউরড এলাকা। এখানে কুক দিবে কে? কুক দেওয়ার মতো এখানে তো কেউ নেই।" তখন আবার যার মতো করে এই ফাইলে মনোযোগ দিয়ে হলো, আলাপ আলোচনা হলো। অ্যান্ড আফটার 5 মিনিটস এগেইন কুক, ভুকা। এখন সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে। সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে, দৃশ্যটা চিন্তা করেন। কিন্তু কেউ বলতে পারছে না, বয়স্ক মানুষ, যে আমরা এখানে এই অবস্থাতে আছি। আমাদের সঙ্গে তো কুক, পালাফুলি, ভোকা এই কথাগুলো আসলে যায় না। কিন্তু শব্দগুলো হচ্ছে। এটা কি ভূতে করছে না, প্রেতে করছে না, জিনে করছে। তো এগুলো নিয়ে মুখ চাওয়াচুই হচ্ছে। তো হঠাৎ গেল যে তারা যে রুমে বসে আছে ওর পর্দাটা নড়ছে। পর্দাটা নড়ছে আর শব্দ হচ্ছে। তো সঙ্গত করে যখন পর্দা নড়ছে, তখন বোঝার চেষ্টা করেন যে সকলের হাঁটুর অবস্থা কি হবে? বা হাতের অবস্থা কি হবে? কেউ যদি ধরেন একটু আ পানি খেতে চায়, গ্লাসটা উঠানো তার জন্য মানে কতটা কঠিন একটা বিষয় হয়ে যাবে। একটা সিনেমাতে দেখেছিলাম হুমায়ূন ফরিদী। তো হুমায়ূন ফরিদী বসের সামনে বসে আছে, পানি খাবে আরকি। কিন্তু ভয়ে তার হাত ঠক করে কাঁপছে। তো এখন সেই বস জিজ্ঞেস করছে যে, "আপনার হাত এত কাঁপছে কেন?" তো হুমায়ূন ফরিদী বলছে যে, "কাঁপাকাঁপি দেখছেনটা কি? আমি তো এখনো গ্লাস ধরিনি। গ্লাস ধরার পরে কাঁপাকাঁপি যে কি এটা আপনি টের পাবেন আরকি।" অসাধারণ একটা অভিনয়। তো এরকম পর্যায়ে দেখে মনে হলো যে একটু পানি খাই। তখন হাতের অবস্থা কি এবং যাদের একটু বয়স্ক ৭০ এর উপরে যাদের বয়স আছে তাদের অবস্থা কি হবে? তারপরে পর্দা খুলে দেখা গেল সেখান থেকে সত্যিকার অর্থেই শেখ হাসিনা বের হয়ে আসছেন। জাস্ট একটা ফ্যান্টাসি। কল্পনা করেন তো যে ওখানে পরিস্থিতিটা কি হবে? তারা কে কি কথা বলবেন? তাদের চেহারা কেমন হবে?
এবং ওখানে ধরেন এত সুন্দর করে হাসেন আমাদের রেজওয়ানা, উনি যে হাসেন ওনার চেহারাটা তখন কেমন হবে? একেবারে জাস্ট ওখান থেকে বেরোলে একটু চিন্তা করেন, কল্পনা করতে তো কোনো অসুবিধা নেই। বা ডক্টর মোহাম্মদ ইউনূস তো চেয়ারে বসে আছেন, গম্ভীর থাকেন, বেশি একটা হাসেন টাসেন না। তা হঠাৎ করে উনি দেখলেন এই দৃশ্য দেখলেন। তারপরে শেষে অন্যান্য যারা লোকজন আছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়, তিনিও তো বৈঠকে থাকেন, তিনিও দেখলেন। হ্যাঁ, তো তিনি তখন কি করবেন, কি বলবেন বলেন তো? তো এই যে অবস্থা, আমরা আলাপ আলোচনা করছি শেখ হাসিনাকে নিয়ে, এটা এই যে, যে কথাটা বললাম, এটা আপনার কাছে যতই ফ্যান্টাসি মনে হোক না কেন, আপনার কাছে যতই এটা হাস্যকর মনে হোক না কেন, কিন্তু বাস্তবে যারা শেখ হাসিনার অপোজিটে দাঁড়িয়ে আছেন প্রতিদ্বন্দ্বী হিসাবে,